হ্যালো স্টুডেন্ট, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। মুভিং কয়েল গ্যালভানোমিটার, লেকচার নাম্বার 16। মুভিং কয়েল গ্যালভানোমিটার। মুভিং কয়েল গ্যালভানোমিটারটা কি? মুভিং কয়েল গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করতে পারি? আচ্ছা, মুভিং কয়েল গ্যালভানোমিটার পড়ার আগে জাস্ট খালি একটু আমি রিক্যাপ করতে চাই। কি? আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস জানিয়ে রাখি আগে, যে তোমরা যখনই আমার এই ভিডিও ক্লিপ দেখো সেই হিসেবে তোমাদেরকে গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং বা গুড নাইট বলি। তার সাথে সাথে একটি কথা বলি, যে তোমরা যেন খাতা আর কলম বের করে তার সাথে পড়াটাকে চালিয়ে যেতে থাকো। পড়ার মধ্যে আসা যাক। আমরা আগের ক্লাসে পড়েছি টাউ ইজিক্যাল টু এম ক্রস বি। তো টাউ ইজিক্যাল টু আমরা কি পড়তাম? এম বি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে টাউ ম্যাক্সিমাম কখন হতো? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এম পারপেন্ডিকুলার বি, এম আর বি পারপেন্ডিকুলার। টাউ মিনিমাম কখন হতো? যখন থিটা ইকুয়াল টু 0 or 180, যখন এম প্যারালাল অফ বি বা এম প্যারালাল or অপোজিট টু বি, তখন আমরা টাও কি পেতাম? মিনিমাম। এই জিনিসটা কিন্তু আমরা আগের ক্লাসে কিন্তু পড়ে এসেছি। এরই উপরে বেস করে মুভিং কয়েল গ্যালভানোমিটারের নীতিটা নির্ভর করছে। মুভিং কয়েলের গ্যালভানোমিটারের নীতিটা নির্ভর করছে। আচ্ছা, মুভিং কয়েল গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করে থাকি? মুভিং কয়েল গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করে থাকি? ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন করে নিই। না, মুভিং কয়েল গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করে থাকি? না, আমরা মেজারমেন্ট করে থাকি। এটা আচ্ছা, প্রথমে বলি না, গ্যালভানোমিটার হলো একটি ডিভাইস। গ্যালভানোমিটার হলো একটা ডিভাইস যার সাহায্যে আমরা কি করতে পারি? যার সাহায্যে কারেন্ট মেজারমেন্ট করা হয়। কারেন্ট মেজারমেন্ট করা হয়, বা এটাকে তুমি বলতে পারো বা স্মল কারেন্ট ডিফ্লেকশন। স্মল কারেন্ট ডিফ্লেকশন মেজারমেন্ট করা হয়। স্মল কারেন্ট ডিফ্লেকশন মেজারমেন্ট করা হয়। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে গ্যালভানোমিটার সাহায্যে আমরা কি করে থাকতে পারি। আচ্ছা, গ্যালভানোমিটারটাকে কিভাবে তৈরি করা হয়ে থাকে তার ছোট্ট একটা ছবি দেখতে পারলেই গ্যালভানোমিটারটা বোঝা যায়। আগে তার একটু নীতিটা বলে দিই। জিনিসটা কি? তার প্রিন্সিপালটাকে বলি। গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করে থাকি? গ্যালভানোমিটারের মধ্যে যে ভেতরের যে কাজকর্মটা কেমন প্রকৃতির হয়ে থাকে সেটা একটু বলি। আচ্ছা, না, পরপর জিনিসটা দেখো। না, কোন একটা গ্যালভানোমিটার যন্ত্র
গ্যালভানোমিটার, কোন একটা গ্যালভানোমিটারে আমি কি করলাম, কারেন্ট অ্যাপ্লাই করলাম, কারেন্ট অ্যাপ্লাই করলাম, কোন একটা গ্যালভানোমিটারে কি করলাম না কারেন্ট অ্যাপ্লাই করলাম। তাহলে কারেন্ট অ্যাপ্লাই করলে কি দেখব না, কারেন্ট অ্যাপ্লাই করলে ওই গ্যালভানোমিটারে কি হয়, টর্কের সৃষ্টি হয়। ওই গ্যালভানোমিটারে কি হলো, টর্কের সৃষ্টি হলো। তাহলে যখনই টর্কের সৃষ্টি হলো, যখনই টর্কের সৃষ্টি হলো, তখনই আমি কি দেখতে পেলাম, তখনই আমি কি দেখতে পেলাম না গ্যালভানোমিটারের পয়েন্টার, গ্যালভানোমিটারের এর পয়েন্টার এর ডিফ্লেকশন দেখলাম, ডিফ্লেকশন হল। গ্যালভানোমিটারের পয়েন্টারের ডিফ্লেকশন হলো। তাহলে ডিফ্লেকশন হওয়ার পরে আমি কি দেখলাম, ওই ডিফ্লেকশনটা স্কেলের উপর কত ঘর অতিক্রম করলো তার মেজারমেন্ট করলাম, ক্লিয়ার? তাহলে স্কেলের উপর, তাহলে স্কেলটা কোথায়, পয়েন্টারটা কোথায়, সে জিনিসটা একটু পরে পরে ক্লিয়ার হচ্ছে। এরপরে আমি কি দেখবো, তাহলে স্কেলের উপরে কি করলাম, আমি স্কেলের উপর কত ঘর অতিক্রম করলো তার মেজারমেন্ট করলাম। নেক্সট কি দেখব, যদি আমি বেশি কারেন্ট পাঠাতাম তাহলে আমি কি দেখতে পেতাম, স্কেলে আরো বেশি ঘর অতিক্রম করেছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে কারেন্টের সাহায্যে আমি কি লক্ষ্য করলাম না স্কেলের উপর কত ঘর অতিক্রম করলো, তাহলে কত ঘর অতিক্রম করা মানে এটাকে আমি সোজা ভাষায় আমি কি দেখতে পেলাম, ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেখলাম। তাহলে কারেন্ট অ্যাপ্লাই করলাম, দেখলাম কি না ডিফ্লেকশন। যদি কারেন্ট যদি আমি বেশি পাঠাতাম তাহলে ডিফ্লেকশন আমি কি দেখতে পেলাম, যদি সাপোজ ধরো কারেন্টটা যদি আমি বেশি পাঠাতাম তাহলে টর্ক বেশি হতো, পয়েন্টারের ডিফ্লেকশন কি হতো, আরো বেশি হতো, তখন স্কেলের রিডিংটাও আমরা কি পেতাম, আরো বেশি পেতাম। দ্যাট মিনস গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করতে পারি না কারেন্টের সাহায্যে কারেন্ট অ্যাপ্লাই করে আমি তার ডিফ্লেকশন মেজারমেন্ট করতে পারি। তাহলে কি দেখলাম, তাহলে মোটটা জিনিসটা আমরা কি দেখলাম না কারেন্ট অ্যাপ্লাই প্রপোর্শনাল টু ডিফ্লেকশন। তাহলে এই জিনিসটার উপরে আমাকে কি করতে হবে, ধ্যান দিতে হবে। তাহলে কারেন্ট অ্যাপ্লাই প্রপোর্শনাল টু ডিফ্লেকশন, তাহলে এটাই হচ্ছে তার প্রিন্সিপল। ক্লিয়ার? এটাই হচ্ছে তার প্রিন্সিপল। এবারে ছবিটা এর মানে ছবিটা বলতে কি গ্যালভানোমিটারের যে কনস্ট্রাকশনটা সেটা একবার দেখেন যে কেমন করে গ্যালভানোমিটারটা তৈরি করা হয়ে থাকে। তোলা হয়েছে, যদি তোলা না হয়ে থাকে পজ করে তুলে নেবে, একটু পিছিয়ে গিয়ে পজ করে তুলে নেবে। আচ্ছা, এরপরে দেখো, এর পরেরটা কি বলছি, কি বলছিলাম, কনস্ট্রাকশন। আচ্ছা, ক্যামেরাটা ঠিক আছে কিনা একটু দেখে নি। না, ঠিক আছে। কনস্ট্রাকশনটা কি করা হয়ে থাকে, ভালো করে লক্ষ্য করো, কনস্ট্রাকশনটা কি করা হয়ে থাকে।
তাহলে এই হচ্ছে ধরো এটা হচ্ছে টার্মিনাল 1, এটা হচ্ছে টার্মিনাল 1, এটা হচ্ছে কি সাপোর্টার। হয়েছে, এখান থেকে তার ঝোলানো আছে, যে কি করা আছে ঠিক আছে। ছবিটা এতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে টার্মিনাল, টার্মিনাল 2। আচ্ছা, এর চার সাইডে কি করা থাকে, পরপর আমি টানতে থাকবো ছবিটাতে। লাইনগুলো ক্লিয়ার? আচ্ছা, নর্থ, এটা হচ্ছে সাউথ। আচ্ছা, এটা হচ্ছে ফাইন ওয়্যার। কি করা হয় সেটা আমি পরপর বলে দেব। এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে স্প্রিং, আর এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ম্যাগনেটিক ফিল্ড হয়েছে। নেক্সট, হচ্ছে আচ্ছা, আমি ধরে নিলাম এটা একটা ব্লক, ওই ব্লকে n টার্ন কয়েল আছে, ওই ব্লকের উপর n টার্ন কয়েল আছে। এই ব্লকটার এরিয়া হচ্ছে কত, ব্লকটার এরিয়া এইখানটাই করি, ব্লকটার এরিয়া সাপোজ ধরে নিলাম এ, ব্লকটার এরিয়া কত, এ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই সাইডটা করি। n টার্মস কয়েল হয়েছে, আর ব্লকটার এরিয়া হচ্ছে a। এবারে দেখো, এবারে আমরা কি করেছিল দেখো, এখান থেকে টার্মিনাল থেকে আমরা কারেন্ট দেব, একটা সাপোর্টার উপরে আমরা কি করব, এটাকে ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দেওয়ার সময় এই তারটাকে একটা ফাইন ওয়্যারের মাধ্যমে কি করেছি, ঝুলিয়েছি। তার নিচে কি করেছি, একটা স্প্রিং লাগিয়েছি, তারপরে একটা টার্মিনাল যোগ করেছি, দুপাশে দুটো চুম্বক রেখেছি, এক শক্তিশালী চুম্বক। ওই চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, আচ্ছা, এই কয়েলটার এরিয়া হচ্ছে কত না এ, কয়েলটার এরিয়া হচ্ছে কত, এরিয়া চলে, কয়েলটার এরিয়া কত হচ্ছে এ। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই কয়েলের এরিয়া ভেক্টরটা কোন দিকে, কয়েলের এরিয়া ভেক্টরটা কোন দিকে না, এরিয়া ভেক্টরটা হচ্ছে এই কয়েলের পারপেন্ডিকুলার টু বাইরের দিকে, এই কয়েলের পারপেন্ডিকুলার হবে বাইরের দিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, সোজা, ম্যাগনেটিক ফিল্ড সোজা, আর এরিয়া ভেক্টরটা কি হবে, একটু টাড়া হয়ে থাকবে এরকম করে। তাহলে এরিয়া ভেক্টরটা কোন দিকে, পারপেন্ডিকুলার ভাবে বাইরের দিকে, এই দিকে হচ্ছে এরিয়া ভেক্টর, এই দিকে হচ্ছে কি এরিয়া ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টরটা কিছুটা কোণ করে আছে। কতটা কোণ করে আছে, থিটা কোণ করে আছে। এরিয়া ভেক্টর যেদিকে থাকে সেই দিকেই কি থাকে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট হিসাবে আমরা জানি এম। তাহলে এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে থিটা বি দা অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড এম, or বলতে পারো বি অ্যান্ড এ। ক্লিয়ার? তাহলে এম আর বি এর মধ্যে ম্যাগনেটিক মোমেন্টাম আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটু কোণ থাকে, তাহলে কোণ থাকা মাত্রই তাদের মধ্যে একটা টর্কের সৃষ্টি হবে, তাদের মধ্যে একটা টর্কের সৃষ্টি হবে। তাহলে টর্কের সৃষ্টি হওয়া মানে কত, টর্ক। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য টর্কটা কত, এম ক্রস বি। দ্যাট মিনস আমরা কি বলবো, এম বি সাইন থিটা। এমটা কত না, এম ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু এ ইন্টু বি সাইন থিটা। ক্লিয়ার? আই এ বি সাইন থিটা, বোঝা গেছে? এখানে এন টার্মস আছে বলে আমি এখানটায় কি অ্যাড করতে পারি, এন আই এ বি সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখানটায় একটা জিনিস লক্ষ্য করো, আই হচ্ছে কি কারেন্ট, হচ্ছে কি ফিক্সড। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটাও ফিক্সড। এ হচ্ছে কি এরিয়া অফ লুপ বা কয়েল, যা বলতে পারো, এটাও ফিক্সড, এটাও হচ্ছে কি ফিক্সড। ক্লিয়ার?
এন, এনটাও ফিক্সড। এন হচ্ছে কি নাম্বার অফ টার্নস, এটাও ফিক্সড বর্তমান কয়েলের জন্য। তার মানে আমরা কি বলতে পারি, টাউ এর সাথে থিটা কিন্তু একটা ভ্যারি রয়েছে, টাউ এর সাথে থিটার কিন্তু একটা ভ্যারি রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই থিটাটাকে আমাকে এখন বার করতে হবে, এই থিটাটাকে আমাকে এখন যে কোনো প্রকারে বার করতে হবে। কি করে বার করব? আচ্ছা, থিটাটাকে বার করার জন্য আমরা কিছু পরিমাণ দেখছি। দেখো, এটা তোলা হয়েছে, এর পরের ঘটনাটা দেখো। তাহলে এবারে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্টামের মধ্যে একটা কোণ থাকার জন্য টর্কের সৃষ্টি হয়েছে। তাহলে লিখি ম্যাগনেটিক ফিল্ড ও ম্যাগনেটিক মোমেন্টাম এর জন্য টর্ক এর সৃষ্টি হয়েছে। তাহলে টর্কের সৃষ্টি হয়েছে, তাহলে এই টর্ক মানে এই কয়েলটা যখনই একটু ডিফ্লেক্ট হয়েছে, টর্ক সৃষ্টি হওয়া মানে কি ডিফ্লেক্ট করবে, টার্ন নেবে, একটু টর্ক হওয়া মানে কি টার্ন নেবে। তাহলে যখনই ডিফ্লেক্ট হওয়া শুরু করবে তখনই কি দেখবো, এই ফাইন ওয়্যার আর স্প্রিং এর মধ্যে একটা রিস্টোরিং টর্কের সৃষ্টি হয়েছে। তখন কি দেখবো, ফাইন ওয়্যার এবং স্প্রিং এর মধ্যে রিস্টোরিং টর্কের সৃষ্টি হয়। তাহলে যখন এই মানে কি বলবো, এই কয়েলটা যখন একটু রোটেট করা শুরু করেছে তখনই আমরা কি দেখলাম, ওই ফাইন ওয়্যার আর স্প্রিং এর মধ্যে একটা রিস্টোরিং টর্কের সৃষ্টি হয়েছে। তাহলে রিস্টোরিং টর্কের সৃষ্টি হলেই সৃষ্টি হয়। তাহলে যখনই এই কয়েলটা যখন এইরকম করে মুভ করা শুরু করলো তখনই কি দেখবো, এই ফাইন ওয়্যার আর স্প্রিং এর মধ্যে তখন উল্টো দিকে একটা রিস্টোরিং টর্কের সৃষ্টি হয়। তাহলে এই রিস্টোরিং টর্কের ফলে কি দেখবো না, রিস্টোরিং টর্কের ফলে কি দেখবো, ওই মানে কয়েলটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। তখনই, তাহলে যখনই রিস্টোরিং টর্ক সৃষ্টি হয় তখনই টর্জনাল কনস্ট্যান্টের প্রয়োজন হয়। তাহলে এখন মোটটা জিনিসটা হচ্ছে কি, যে রিস্টোরিং টর্কের জন্যই টর্জনাল কনস্ট্যান্টের আমার প্রয়োজন হচ্ছে। রিস্টোরিং টর্ক ব্যাপারটা আমরা কিন্তু বুঝে গেছি। তাহলে এই জিনিসটা হচ্ছে কি এক্সটার্নাল টর্ক, এই জিনিসটা হচ্ছে আমাদের কি এক্সটার্নাল টর্ক। আর এটা হচ্ছে কি রিস্টোরিং টর্ক। রিস্টোরিং
রিস্টোরিং টর্ক। এর মধ্যেও সৃষ্টি হয়েছে রিস্টোরিং টর্ক। রিস্টোরিং টর্ক। তাহলে ফাইন ওয়্যারের মধ্যেও সৃষ্টি হয়েছে, স্প্রিং এর মধ্যেও সৃষ্টি হয়েছে। তাহলে রিস্টোরিং টর্কের জন্য কিসের সৃষ্টি হলো? তখনই টর্জনাল কনস্ট্যান্টের প্রয়োজন হলো। টর্জনাল কনস্ট্যান্টটা আগে কি জেনে নাও। আচ্ছা, এতদূর তোলা হয়েছে। উপরের লাইনটা আমি খালি মুছছি। হ্যাঁ, আচ্ছা, টর্জনাল কনস্ট্যান্ট। টর্জনাল কনস্ট্যান্টটা কি দেখো। টর্জনাল কনস্ট্যান্টটা হচ্ছে টর্জনাল কনস্ট্যান্ট। টর্জনাল কনস্ট্যান্টটা কি? না, টর্জনাল কনস্ট্যান্ট হচ্ছে যে 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য যে পরিমাণ রিস্টোরিং টর্কের সৃষ্টি হয়, যে পরিমাণ রিস্টোরিং টর্ক সৃষ্টি, মানে সঞ্চিত লিখো, রিস্টোরিং টর্ক সঞ্চিত হয়। কার মধ্যে সঞ্চিত হবে? ফাইন ওয়্যার আর স্প্রিং এর মধ্যে। তাহলে 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য কি পরিমাণ রিস্টোরিং টর্ক সৃষ্টি হলো, রিস্টোরিং টর্ক জমা হলো, সঞ্চিত হয়, তাকে আমরা কি বলবো? টর্জনাল কনস্ট্যান্ট। এটুকু ক্লিয়ার? তাকেই আমরা কি বলবো? টর্জনাল কনস্ট্যান্ট। আচ্ছা, 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য কি পরিমাণ রিস্টোরিং টর্ক সঞ্চিত হয়েছে? সাপোজ ধরলাম যে 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য রিস্টোরিং টর্ক জমা হয় সি। 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য রিস্টোরিং টর্ক জমা হয় কত? সি। তাহলে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড, যখন আমি কারেন্টটা আমি দিইনি, তখন তার ওই কয়েলটার কোনো ঘূর্ণন হবে না। তাহলে যখন আমি কারেন্টটা দিলাম, তাহলে এই জিনিসগুলো আমি একটু মুছে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু আমি মুছে দিই। এইগুলো তোলা হয়ে গেছে তো, এই জিনিসগুলো আমি একটু মুছে দিই। আচ্ছা, যখনই আমি কারেন্টটা দিলাম তখনই আমি কি দেখবো? তার ডিফ্লেকশন হবে। তাহলে যখন কারেন্ট দিয়েছিলাম না, প্রাইমারিলি সে পূর্বের অবস্থায় ছিল। তাহলে ডিফ্লেকশনের ডিগ্রিটা আমার বোঝা উচিত। তাহলে ডিফ্লেকশন কত হয়েছে, কত ডিগ্রি ডিফ্লেকশন হয়েছে, সেইটাকে নোট করার জন্য একটা কি আছে? একটা স্কেল আছে, এরকম একটা স্কেল। এটা হচ্ছে কি? স্কেল। এই স্কেলের উপর কি হয়েছে? দাগ টানা আছে। স্কেলের উপর কি আছে? দাগ টানা আছে। স্কেলের উপর এইভাবে দাগ টানা আছে। এবারে এই স্কেলের উপর কত ডিগ্রি দাগ টানা আছে। এবারে এই কয়েলের সাহায্যে আমরা কি করব? কয়েলের সাথে আমরা কি করব? একটা পয়েন্টার লাগাবো। স্কেলের এই জায়গাটায় কত থাকে? 0 ডিগ্রি। এদিকে যত ঘর থাকে, এদিকেও ঠিক তত ঘর থাকে। এবারে কি করব? যখন কারেন্টটা ফ্লো হয়নি, তখন কি দেখব না, এই কয়েলের সাথে একটা সূচক লাগানো থাকে। পয়েন্টার মানে হচ্ছে কি? সূচক। পয়েন্টার মানে হচ্ছে সূচক। একটা সূচক সূচিমুখের মতো এমনি করে তীক্ষ্ণাগ্র প্রান্ত আমরা দেখেছি, যেমন ঘড়ির কাঁটা হয়ে থাকে, সেরকম একটা তীক্ষ্ণাগ্র প্রান্ত কি করা থাকে? এইখানটায়
এইভাবে থাকে। মানে কেমন করে, পয়েন্টারের সাথে এমনি করে সোজাভাবে আছে, এই সাইডটা স্কেল আছে এরকম করে সোজাভাবে আছে, এরকম সোজা। যখন কারেন্টটা ডিফ্লেকশন হবে তখন কি হবে, এইদিকে যাবে, যখন কারেন্টটা উল্টো দিকে ডিফ্লেকশন হবে এইদিকে যাবে। তাহলে যখনই কারেন্টটা ডিফ্লেকশন হলো তখনই আমি কি দেখলাম, পয়েন্টারটা কিছুটা ডিফ্লেক্ট হলো, পয়েন্টারটা কিছুটা ডিফ্লেক্ট করলো। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে পয়েন্টার। তাহলে এই ডিফ্লেকশনটা যে করলো, ডিফ্লেকশন করা মাত্রই কি দেখলাম, কয়েলটা মুভ করেছে। তাহলে কয়েলটা এখানে যত ঘর মুভ করবে, এখানটায় এটাও তত ঘর কি হবে, মুভ করবে, এটাও তখন কি হবে, ফাই কোণে মুভ করবে। তাহলে আগে যে কোণে ছিল সেখান থেকে ফাই কোণ আরো বেশি মুভ করে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এখানে আমি ধরলাম যে 5 ডিগ্রি ডিফ্লেকশন দেখিয়েছে। তাহলে 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য যদি রিস্টোরিং টর্ক c হয়ে থাকে, 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য, এটাকে একটু ভালো করে লিখি, সাপোজ ধরো এইভাবে লিখলাম, তাহলে লিখো ডিফ্লেকশন, আর এখানটায় লিখো রিস্টোরিং টর্ক। তাহলে 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য রিস্টোরিং টর্ক কত ধরেছি, সাপোজ c। তাহলে 2 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য রিস্টোরিং টর্ক কত হবে, 2c। 3 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য কত হবে রিস্টোরিং টর্ক, 3c। যদি 5 ডিগ্রি ডিফ্লেকশন হয়, যদি 5 ডিগ্রি ডিফ্লেকশন হয় তখন আমরা রিস্টোরিং টর্ক কত পাবো, 5c। তখন আমরা কত পাবো, 5c। তাহলে 1 ডিগ্রি ডিফ্লেকশনের জন্য কত রিস্টোরিং টর্ক জমা হয়েছে, না c পরিমাণ। 2 ডিগ্রির জন্য 2c, 3 ডিগ্রির জন্য 3c। তাহলে 5 ডিগ্রি যদি ডিফ্লেকশন হয় তাহলে রিস্টোরিং টর্ক কত জমবে, 5c। সাপোজ আমি ধরলাম যে I কারেন্ট ফ্লো এর জন্য রিস্টোরিং টর্ক কত জমা হয়েছিল, 5c। কারণ ডিফ্লেকশন I কারেন্ট ফ্লো এর জন্য সে 5 ডিগ্রি মুভ করেছে। তাহলে 5 ডিগ্রি মুভ করার জন্য রিস্টোরিং টর্কটা এই ফাইন ওয়্যারের মধ্যে জমা হয়েছে, ফাইন ওয়্যার আর স্প্রিং এর মধ্যে। তাহলে যে পরিমাণ আমি এক্সটার্নাল টর্ক দিয়েছিলাম সেই পরিমাণ রিস্টোরিং টর্ক। তাহলে এর পরের লাইনে আমি কি লিখছি, তাহলে এটা মুছে দিই, তাহলে এর পরের লাইনে আমি কি লিখছি দেখো, তাহলে এক্সটার্নাল টর্ক বা অ্যাপ্লাইড টর্ক, তাহলে অ্যাপ্লাইড টর্ক ইকুয়াল টু আমি কি বলতে পারি, রিস্টোরিং টর্ক। অ্যাপ্লাইড টর্ক ইকুয়াল টু রিস্টোরিং টর্ক। অ্যাপ্লাইড টর্ক কত ছিল না, NI A B sin theta ইকুয়াল টু রিস্টোরিং টর্ক কত না, কত 5c। রিস্টোরিং টর্ক কত জমা হয়েছে, রিস্টোরিং টর্ক ইকুয়াল টু কত, টাউ 5c, লিখে দাও 5c। তাহলে এখানটা আমি লিখে দিই, অতএব রিস্টোরিং টর্ক ইকুয়াল টু 5c। তাহলে তাহলে রিস্টোরিং টর্ক আমি কত পেলাম, 5c। তাহলে এবারে I ইকুয়াল টু আমাকে বার করা দরকার। তাহলে I ইকুয়াল টু কত, তাহলে I ইকুয়াল টু 5c ডিভাইড বাই NAB sin theta। তো I ইকুয়াল টু আমি কত পেয়েছি, N5c বাই NAB sin theta। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে কি কি কনস্ট্যান্ট ছিল, n কনস্ট্যান্ট ছিল, a ফিক্সড ছিল, b ফিক্সড ছিল, c
c হচ্ছে টরবুলার কনস্ট্যান্ট। তাহলে কি বলতে পারি না I proportional to phi by sin theta, I proportional to phi by sin theta। এখন এই পর্যন্ত পেয়েছি। আমাদের পাওয়া উচিত কি ছিল? প্রথমেই আমরা দেখেছিলাম যে কারেন্ট প্রপোর্শনাল টু আমার দরকার ছিল ডিফ্লেকশন, এইটা আমার দরকার ছিল, কিন্তু আমি এখানে কারেন্ট প্রপোর্শনাল টু ডিফ্লেকশন বাই সাইন থিটা। তাহলে এই সাইন থিটাটা এখন কোত্থেকে এলো? এই সাইন থিটাটাকে আমাকে এখন তাহলে ভ্যানিশ করতে হবে। সাইন থিটাটাকে তাহলে আমাকে এখান থেকে দূর করাতে হবে। তাহলে কি করে দূর করব? সাইন থিটাটাকে দূর করানোর জন্য এবারে কি করলাম, একটু মডিফাইড করলাম। এতদূর পর্যন্ত তোলা হয়েছে, কি মডিফাইড করব সেটা আমি বলতে চলেছি। তোলা হয়েছে? আচ্ছা, ক্লিয়ার? মুছে দিই। তাহলে আমরা এতদূর পর্যন্ত আমরা কি পেয়েছি? I proportional to phi by sin theta। আমার দরকার ছিল I proportional to phi, যে যত বেশি কারেন্ট আমি ফ্লো করব তত বেশি পরিমাণে যেন আমি ডিফ্লেকশন পাই। যত বেশি কারেন্ট ফ্লো করব তত বেশি পরিমাণে আমি যেন ডিফ্লেকশন পাই। তার জন্য আমাকে কি করতে হলো? এই থিটাটা কোত্থেকে এলো? এই থিটাটাকে ভ্যানিশ করব কি করে? এই থিটাটা হচ্ছে কি না, এই থিটাটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। তাহলে ম্যাগনেটিক মোমেন্টাম আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়ে থাকে, ম্যাগনেটিক মোমেন্টাম আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমাদের টর্ক আমি পাচ্ছিলাম না। টর্ক না পাওয়ার ফলে আমি কি করব? পার করতে পারবো না। তাহলে থিটা ইকুয়াল টু 0 বা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এই জিনিসটা কোনো মতে পসিবল নয়। আমার পসিবল কি না, ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্টামের মধ্যে থিটাটাকে আমি 90 ডিগ্রি করতে চাই। দিলে কি হবে না, ম্যাক্সিমাম টর্ক আমরা পাবো। দিলে আমরা কি পাবো? ম্যাক্সিমাম টর্ক পাবো, যে ম্যাক্সিমাম এক্সটার্নাল টর্কের জন্য ম্যাক্সিমাম এক্সটার্নাল রিস্টোরিং টর্ক পাবো। এটাই হবে আমার লক্ষ্য। যে পরিমাণ কারেন্ট পাঠাবো সেই পরিমাণের জন্য কিন্তু আমি ডিফ্লেকশনটা পাই। তাহলে যে পরিমাণ কারেন্ট পাঠাবো সেই পরিমাণ ফোর্স হবে, সেই পরিমাণ ফোর্সের জন্য সেই পরিমাণ টর্কের সৃষ্টি হবে, সেই টর্কের জন্য সেই পরিমাণ রিস্টোরিং টর্কের সৃষ্টি হবে। এটাই হবে আমার ম্যাক্সিমাম। তাহলে আমার আই যদি ম্যাক্সিমাম থাকে, তাহলে রিস্টোরিং টর্কও ম্যাক্সিমাম হবে। বোঝার চেষ্টা করো। আই সাপোজ আই আমি যে কোনো একটা আই নিয়েছি, সেটা হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম। তাহলে আই যদি ম্যাক্সিমাম হয়, ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম। ফোর্স ম্যাক্সিমাম হলে এক্সটার্নাল টর্ক ম্যাক্সিমাম। এক্সটার্নাল টর্ক ম্যাক্সিমাম হলে এক্সটার্নাল টর্ক ম্যাক্সিমাম। এক্সটার্নাল টর্ক ম্যাক্সিমাম হলে রিস্টোরিং টর্ক সেটাও কি হবে? ম্যাক্সিমাম। রিস্টোরিং টর্ক সেটাও কি হবে? ম্যাক্সিমাম। এটাই তো আমার দরকার। রিস্টোরিং টর্ক যত ম্যাক্সিমাম হবে, হাই ম্যাক্সিমাম পাবো। ডিফ্লেকশন বেশি হবে। ডিফ্লেকশন তাহলে আইয়ের জন্য সেই পরিমাণ ডিফ্লেকশন বেশি হবে। এটাই আমার দরকার ছিল। তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে আমি ফাইটাকে কি করতে চাই, থিটাটাকে কি করতে চাই? ভ্যানিশ করব। তাহলে থিটাটাকে ভ্যানিশ করার জন্য আমি কি করলাম লক্ষ্য করো না, থিটাটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করলাম, ওই যে কয়েলের যে পাক দিয়েছিলাম, ওই কয়েলটাকে কিসে কোথায় পাক দেব না, একটা কি করবো, একটা সিলিন্ডার নিয়ে নেব। কিসে পাক দেব?
একটা সিলিন্ডার নিলাম, তাহলে এই সিলিন্ডারের উপরে কি করলাম, আমি ম্যাগনেটিক ওই কয়েলটাকে পাক দেব। সিলিন্ডারের উপর কি করব, কয়েলটাকে পাক দেব। সিলিন্ডারের উপর কি করলাম, কয়েলটাকে পাক দিলাম। আচ্ছা, এটা বেঁকিয়ে গেল একটু, আমি যেভাবে টানতে চেয়েছি কিন্তু সেইভাবে হলো না। আচ্ছা, এইরকম করে কিভাবে পাক দেব, কিভাবে পাক দেব, এইভাবে পাক দিয়েছি। পাকটা আমি কিভাবে দিয়েছি, এইভাবে। কেমন করে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। একটা পাক দিলে মনে হয় ভালো করে বোঝা যেত। সাপোজ ধরো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এইভাবে যাচ্ছিল ম্যাগনেটিক ফিল্ড, আমি পাক দিয়েছি কিভাবে, একটু আড়াআড়ি ভাবে, যার কারণের জন্য প্লেনটা কি আছে, এরকম হয়ে আছে। প্লেনটা কি আছে, এরকম। কয়েলটা ওই চোঙটা, সাপোজ চোঙটা ধরো, চোঙটার সাথে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, আমি এইভাবে পাক দিয়েছি, একটু আড়াআড়ি ভাবে পাক দিয়েছি, যার ফলে এরিয়াটা কোন দিকে, এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে। তাহলে এরিয়া ভেক্টর যেদিকে হবে, ম্যাগনেটিক মোমেন্টাম একই দিকে হবে। এরিয়া ভেক্টর যেদিকে হবে, ম্যাগনেটিক মোমেন্টাম একই দিকে হবে। একই রকম করে আমি কি করলাম, এখানটা আমি কি করলাম, স্প্রিং লাগালাম, এখানটায় আমি কি করলাম, সাপোর্টার থেকে কি করলাম, ফাইন ওয়্যার যোগ করে দিলাম। এবারে ক্লিয়ার করতে পেরেছি, এবারে ক্লিয়ার হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমি টপ ভিউ যদি করাই তাহলে হয়তো ক্লিয়ার হবে। এই জিনিসটাকে আমি কি করব, টপ ভিউ করাই। এপাশে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, টপ ভিউ করাই। মানে দেখো যে এই হচ্ছে কি সিলিন্ডার, আমি কয়েলটাকে এইভাবে পাক দিয়েছি, তাহলে সিলিন্ডার, এই হচ্ছে সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারের উপরে আমি কি করেছি, এমনি ক্লক ওয়াইজ পাক দিয়েছি। এবারে বোঝা গেছে। তাহলে এমনি করে আমি কি করেছি, একটু ক্রস ওয়াইজ পাক দিয়েছি। এর চার সাইডে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড, এপাশে সাপোজ এন, এপাশে সাপোজ এস, বোঝা গেছে। তাহলে এই ম্যাগনেট, তাহলে এর এরিয়া ভেক্টর কোন দিকে আছে, এই দিকে। তাহলে এরিয়া ভেক্টর যেদিকে, ম্যাগনেটিক মোমেন্টাম সেই দিকে। আচ্ছা, আমি যে এই নীতিটা করলাম, এখানে আমি কি করতে চেয়েছি, এখনো পর্যন্ত কিন্তু ওটাকে আমি হাইট রেখেছি। আমি এখানে করতে চেয়েছি থিটাটাকে ভ্যানিশ করানোর জন্য। থিটাটাকে ভ্যানিশ করাবো কি করে, থিটাটাকে ভ্যানিশ করাবো কি করে? থিটাটাকে ভ্যানিশ করানোর জন্য আমি কি করেছি না, একটা সিলিন্ডার নিয়েছি, তার উপরে আমি কয়েল চালিয়েছি। তাহলে কয়েল চালালে কি হবে, এটা একটা কি হচ্ছে না, এটা হচ্ছে এই জিনিসটা যে তৈরি হয়েছে, এটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট। সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট, এটা কি তৈরি হয়েছে না, একটা সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট। উপরন্তু এই যে কয়েলটাকে আমি কি করেছি, এটা হচ্ছে সফট আয়রন কোর। এটা হচ্ছে কি একটা সফট আয়রন কোর। তাহলে এই সফট আয়রন কোরের উপর যদি আমি তার জড়াই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো কি হতে থাকে,
এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো তখন কি হয়, এই তারের মধ্য, আগে বলে দিই সফট আয়রন কোর কি হয়। সফট আয়রন কোর হলো স্ট্রং ফেরো ম্যাগনেটিক মেটেরিয়াল। এটা তোমরা সেকেন্ড যে এর পরের যে চ্যাপ্টারটা, এর পরের চ্যাপ্টারটাই কিন্তু ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে সমস্ত ডিটেলসটা পাবে। তাহলে এই ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি হয়, একটা স্ট্রং ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় সফট আয়রন কোর। যার ফলে স্ট্রং ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হওয়ার জন্য এই সফট আয়রন কোর কি করে না, সমস্ত ম্যাগনেটিক ফিল্ডকে ওই তারের মধ্য দিয়ে চালনা করে। তাহলে সমস্ত ম্যাগনেটিক ফিল্ডকে কি করে, ওই তারের মধ্য দিয়ে চালনা করে। তাহলে সব ম্যাগনেটিক ফিল্ড গুলো কি হতে থাকে, ওই তারের মধ্য দিক দিয়ে চালনা হতে থাকে। ওই তারের মধ্য দিক দিয়ে সমস্ত ম্যাগনেটিক ফিল্ড গুলো কি হতে থাকে, ওই তারের মধ্য দিক দিয়ে চালনা হতে থাকে। সমস্ত ম্যাগনেটিক ফিল্ড গুলো ওই তারের মধ্য দিক দিয়ে চালনা হতে থাকে। তাহলে সমস্ত ম্যাগনেটিক ফিল্ড গুলো যখন ওই তারের মধ্য দিক দিয়ে চালনা হবে, তাহলে বি আর এম এর মধ্যবর্তী কোণ কত হবে? বি আর এম এর, বি হচ্ছে কোন দিকে, এই দিকে। ম্যাগনেটিক ফিল্ড গুলো এখন এইভাবে ক্রস করছে, তাহলে তখন বি আর এম এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই রকম ফিল্ডটাকে আমরা কি বলে থাকি, যে একটা সফট একটা সিলিন্ডারের উপর কয়েল জড়িয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে দেখা যায় সমস্ত ম্যাগনেটিক ফিল্ড গুলো ওই কয়েলের মধ্য দিক দিয়ে পাস করে। তাহলে এইরূপ অবস্থায় যে ফিল্ডটা আমরা পেয়ে থাকি, সেই ফিল্ডটাকে আমরা কি বলে থাকি না, এইরূপ চালনা করলে ম্যাগনেটিক ফিল্ড ওই তারের মধ্য দিয়ে চালনা করে। এইরূপ লিখো, এইরূপ ফিল্ডকে রেডিয়াল ফিল্ড বলে। এইরূপ ফিল্ডকে আমরা কি বলে থাকবো না, রেডিয়াল ফিল্ড। তাহলে সমস্ত ম্যাগনেটিক ফিল্ড গুলো যখন ওই তারের মধ্য দিক দিয়ে চালনা হচ্ছে, তখন বি আর ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্টামের মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে না, 90 ডিগ্রি। তাহলে সমস্ত ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা কি করতে পেরেছি না, ওই তারের মধ্য দিক দিয়ে চালনা করতে পেরেছি। কার জন্য না, এই সফট আয়রন কোরের জন্য। এবং এই সফট আয়রন কোরের শেপের জন্য। শেপটা কি না, সিলিন্ড্রিক্যাল হওয়ার জন্য কি দেখতে পাচ্ছি, সে একটা সলিনয়েডের মতো কাজ করছে। সলিনয়েডের মতো যদি কাজ করে, সলিনয়েডের বাইরের দিকে কি হয়, কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না। যাই ম্যাগনেটিক ফিল্ড থাকে ওই কোরের মধ্য দিক দিয়ে থাকবে, বাইরে কোনো ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে না। এই রকম ফিল্ডটাকে আমরা কি বলে থাকি, রেডিয়াল ফিল্ড। এই রকম ফিল্ডটাকে আমরা কি বলে থাকি না, রেডিয়াল ফিল্ড। তাহলে এখানে আমরা কি দেখতে পেয়েছি, তাহলে এটা মুছে দিই। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি না, এক্ষেত্রে আমি দেখতে পেলাম কি না, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড বি পারপেন্ডিকুলার টু এম, ম্যাগনেটিক ফিল্ড বি পারপেন্ডিকুলার টু এম, otherwise magnetic field perpendicular to A. That means তাহলে আমরা কি বলতে পারি না, tau is equal to mb sin theta, tau is equal to mb sin theta। তাহলে এই ফর্মুলাতে আমরা কি বলতে পারি, যেখানে থিটাটা কি ছিল, থিটা বি দা অ্যাঙ্গেল বিটুইন
angle between M and B. Therefore, theta equal to 90 degree. তো থিটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে sin থিটা sin 90 equal to 1. এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম, এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে আমরা টাউ ইকুয়াল টু আমি কি পেলাম না টাউ ইকুয়াল টু এমবি, টাউ ইকুয়াল টু কি পাবো এমবি। তাহলে এই টাউটা কি ছিল এক্সটার্নাল, এটা কি ছিল এক্সটার্নাল, বা এটাকে আমরা কি বলতে পারি অ্যাপ্লাইড। তাহলে টাউ ইকুয়াল টু অ্যাপ্লাইড ইকুয়াল টু এমবি। ক্লিয়ার? টাউ ইকুয়াল টু অ্যাপ্লাইড এমবি। তাহলে এমবি ইকুয়াল টু আমি কি লিখতে পারি এম ইকুয়াল টু কি এন আই এ বি। ক্লিয়ার? এন আই এ বি। এনটা কি ছিল নাম্বার অফ টার্ন, আই কি ছিল কারেন্ট, এ ছিল কি এই কয়েলটার এরিয়া, কয়েলটার এরিয়া বোঝা গেছে, বি হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, অতএব টাউ অ্যাপ্লাইড ইকুয়াল টু টাউ এক্সটার্নাল, টাউ এক্সটার্নাল সরি রিস্টোরিং, টাউ রিস্টোরিং। তাহলে টাউ অ্যাপ্লাইড ইকুয়াল টু আমরা কি পেয়েছি এন আই এ বি ইকুয়াল টু রিস্টোরিং টর্ক কত, রিস্টোরিং টর্ক আমরা আগে বার করে নিয়েছি সি ফাই। কতটা ডিফ্লেকশন হয়েছিল না সি ফাই। ক্লিয়ার? কতটা ডিফ্লেকশন হয়েছে না সি ফাই। আমাদের বইতে এই রেডিয়াল ফিল্ডটাকে বলে দিয়ে একদম ডিরেক্টলি করে দেওয়া আছে, কিন্তু তার আগের যে পোর্শন কি হতে পারে সেই জিনিসটাই খালি আমি ডিসকাস করে দিয়েছি আগে। তাহলে রিস্টোরিং টর্ক ইকুয়াল টু কত সি ফাই। হাই ডিফ্লেকশনের জন্য কি পরিমাণ সৃষ্টি হয়েছে না সি ফাই। তো আই ইকুয়াল টু কত পাবো না আই ইকুয়াল টু সি ফাই ডিভাইড বাই এন এ বি। ক্লিয়ার? তো সি হচ্ছে কি কনস্ট্যান্ট, টর্জনাল কনস্ট্যান্ট, এন হচ্ছে নাম্বার অফ লুপ, এ হচ্ছে কি এরিয়া, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সবগুলোই ফিক্সড। তাহলে সবগুলো যদি ফিক্সড হয়ে থাকে তাহলে আমি কি লিখতে পারি আই প্রপোর্শনাল টু ফাই। তাহলে এটাই তো আমার দরকার ছিল, এটাই আমার দরকার ছিল যে আই প্রপোর্শনাল টু ফাই। যে আই প্রপোর্শনাল টু ফাই পেলে আমি কি পাবো না আই প্রপোর্শনাল টু ফাই পেলে আমি কি পাবো যে মোর কারেন্ট, আই প্রপোর্শনাল টু ফাই পেলে আমি কি পাবো না মোর কারেন্ট প্রপোর্শনাল টু মোর ডিফ্লেকশন, মোর কারেন্ট তো প্রপোর্শনাল টু মোর ডিফ্লেকশন। ক্লিয়ার? এটাই ছিল আমার গ্যালভানোমিটারের ধর্ম বা নীতি, এটাই ছিল। আচ্ছা, তাহলে এর পরে যে জিনিসটা আমি পড়াবো সেটা হচ্ছে কি এটুকু বোঝা গেছে তো। তাহলে একটা ভালো গ্যালভানোমিটার আমি কখন বলবো, একটা ভালো গ্যালভানোমিটার আমি কখন বলবো যখন ওই গ্যালভানোমিটারটা কম কারেন্টের জন্য বেশি ডিফ্লেকশন দেবে, কম কারেন্টের জন্য বেশি ডিফ্লেকশন দেবে। তাহলে কম কারেন্টের জন্য বেশি ডিফ্লেকশন দেবে তার মানে কি গ্যালভানোমিটারটা খুবই সেনসিটিভ। তাহলে সেনসিটিভ মানে কি সেনসিটিভিটি, সেনসিটিভিটি মানে কি না কম কারেন্টের জন্য বেশি ডিফ্লেকশন পাবো। আমি কারেন্ট কম দেব কিন্তু ডিফ্লেকশন বেশি পাবো, কিন্তু ডিফ্লেকশন বেশি পাবো। যেমন করে দেখবে তোমার হয়তো কোনো বন্ধু, এক দুজন যদি বন্ধু থাকে তাদের মধ্যে তুমি লক্ষ্য করবে যে এক একটা বন্ধুকে তুমি যাই বলো না কেন সে কিন্তু কোনো মতে রাগ করে না, কিন্তু আবার এক একটা বন্ধুকে
একটু যদি কিছু বলে দাও তখনই সে দেখবে যে একদম মুখ গোমরা করে হাঁড়ি হয়ে বসে আছে। তাহলে এটাই হচ্ছে জিনিস যে তুমি একটা সামান্য কথা বলো তাতেই সে রেগে মেগে ক্ষিপ্ত। তাহলে এটাই হচ্ছে কথা যে কারেন্ট কম দিয়েছি কিন্তু ডিফ্লেকশন বেশি পেয়েছি, কারেন্ট কম দিয়েছি ডিফ্লেকশন বেশি পেয়েছি। তাহলে এখানটায় গ্যালভানোমিটারের সেন্সিটিভিটি বলতে আমরা কি বোঝাবো না, আমরা কি পেয়েছি I = C/π/NAB। তাহলে সেন্সিটিভিটিটা কার না, সেন্সিটিভিটি গ্যালভানোমিটারের ক্ষেত্রে দু ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে কি কারেন্ট সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি, আরেকটা কি হতে পারে ভোল্টেজ সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি। একটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি, আরেকটা হচ্ছে কি ভোল্টেজ সেন্সিটিভিটি। তাহলে কারেন্ট সেন্সিটিভিটি কি? কারেন্ট সেন্সিটিভিটি না কম কারেন্টে বেশি ডিফ্লেকশন, কম কারেন্টে বেশি ডিফ্লেকশন, তার মানে I/I। তাহলে কম কারেন্টে বেশি ডিফ্লেকশন, তাহলে phi/I। তাহলে phi/I = কত? NAB/C, NAB/C। তাহলে এটাই হচ্ছে কি কারেন্ট সেন্সিটিভিটি, এটাই হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। তাহলে এক্ষেত্রে কারেন্ট সেন্সিটিভিটির ক্ষেত্রে কারেন্ট সেন্সিটিভিটি কে যদি আমি ইনক্রিজ করতে চাই, যদি phi/I কে আমি ইনক্রিজ করতে চাই তাহলে আমি কি করব? phi/I টাকে কারেন্ট সেন্সিটিভিটিটাকে ইনক্রিজ করতে চাই, তাহলে কারেন্ট সেন্সিটিভিটি কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তাহলে phi/I কে যদি ইনক্রিজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? নাম্বার অফ টার্নস বাড়াতে হবে, অথবা এরিয়া অফ লুপ বাড়াতে হবে, অথবা B বাড়াতে হবে, ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে হবে, অথবা C বাড়াতে হবে। সিটা হচ্ছে টর্জনাল কনস্ট্যান্ট। তাহলে টর্জনাল কনস্ট্যান্ট কার উপর নির্ভর করে না? রিস্টোরিং টর্ক। তাহলে রিস্টোরিং টর্ক মানে কি? ওই ফাইন ওয়্যার আর স্প্রিং এর উপর নির্ভর করে রিস্টোরিং টর্ক। তাহলে ফাইন ওয়্যার আর স্প্রিংটাকে তখন কি ব্যবহার করা হয়? ফাইন ওয়্যার আর স্প্রিংটাকে তখন কি ব্যবহার করা হয়? ফসফরাস ব্রোঞ্জ, ফসফরাস ব্রোঞ্জ, ফসফরাস ব্রোঞ্জ বা কোয়ার্টজ, ফসফরাস ব্রোঞ্জ বা কোয়ার্টজ ওয়্যার আমরা ব্যবহার করতে পারি। দিলে আমরা কি পার করতে পারবো? তার টর্জনাল কনস্ট্যান্ট খুবই বেশি হয়ে থাকে। তাহলে টর্জনাল কনস্ট্যান্ট বেশি হলে আমি তাহলে কি বার করতে পারবো? সিটাকে কি করতে হবে? হ্রাস করতে হবে। সরি, আমি ইনক্রিজ লিখে দিচ্ছি। সিটাকে কি করতে হবে? টর্জনাল কনস্ট্যান্টটাকে কি করতে হবে? ডিক্রিজ করতে হবে। তাহলে আমি কি পাবো? কারেন্ট সেন্সিটিভিটি বেশি পাবো। ক্লিয়ার? তাহলে কারেন্ট সেন্সিটিভিটি আমরা এইভাবে বার করতে পারি। ভোল্টেজ সেন্সিটিভিটি আমরা কিভাবে বার করব? ভোল্টেজ সেন্সিটিভিটি কিভাবে বার করব না, ভোল্টেজ সেন্সিটিভিটি বার করার জন্য কি জানি? V = IR, V = IR। তাহলে I = কত? এখানে I টা হচ্ছে স্মল, তাহলে I = কত? C/R/NAB। ক্লিয়ার? তাহলে আমাকে ভোল্টেজ সেন্সিটিভিটি বার করতে হবে। ভোল্টেজ সেন্সিটিভিটি মানে কম ভোল্টেজে বেশি ডিফ্লেকশন। তাহলে phi/B, ভোল্টেজ সেন্সিটিভিটি মানে হচ্ছে কি না phi/B। কারেন্ট সেন্সিটিভিটি মানে কি? phi/I। তাহলে phi/B, তাহলে phi/B = কত হবে? dBV। phi/B = কত হবে না NAB/CR। তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমি কি করব?
তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমি কি করব? তাহলে হয় নাম্বার অফ কয়েলসের নাম্বার অফ টার্নসটা বাড়াবো, অথবা এরিয়া অফ লুপ বাড়াবো, অথবা ম্যাগনেটিক ফিল্ড বাড়াবো, অথবা টরজনাল কনস্ট্যান্ট কমাবো। টরজনাল কনস্ট্যান্ট কমাবো, তাহলে টরজনাল কনস্ট্যান্ট কমানোর উপায় হচ্ছে ফসফরাস ব্রোঞ্জ বা কোয়ার্টজ ওয়্যার লাগাবো, অথবা রেজিস্ট্যান্স কমাবো। তাহলে রেজিস্ট্যান্স কিভাবে কমাবো? তাহলে রেজিস্ট্যান্স কমানোর জন্য উপায় হচ্ছে কি, মোটা তার ব্যবহার করব। মোটা তার ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে রেজিস্ট্যান্স কমানোর উপায় হচ্ছে মোটা তার ব্যবহার করব। তাহলে মোটা তার ব্যবহার করলে আমরা ভোল্টেজ সেন্সিটিভিটি বাড়াতে পারবো। ক্লিয়ার? I by V হয়ে গেছে, I by V। ক্লিয়ার? ভোল্টেজ সেন্সিটিভিটি কি করতে পারবো? বাড়াতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত তোলা হয়েছে তো? এতদূর পর্যন্ত তোলা হয়েছে। আচ্ছা, এবারে আমি বলি, দেখো কোন একটা গ্যালভানোমিটার, সাপোজ কোন একটা গ্যালভানোমিটারের ধরো কারেন্ট সেন্সিটিভিটি হচ্ছে কত? NAB/C। কোন একটা ওই গ্যালভানোমিটারের ভোল্টেজ সেন্সিটিভিটি কত? NAB/CR। এবার একটা কোশ্চেন দিল যে কোন গ্যালভানোমিটারের কারেন্ট সেন্সিটিভিটি দ্বিগুণ বৃদ্ধি করলে কি ভোল্টেজ সেন্সিটিভিটি I by V দ্বিগুণ বৃদ্ধি করলে ভোল্টেজ সেন্সিটিভিটি এর কি পরিবর্তন ঘটবে? ভোল্টেজ সেন্সিটিভিটির কি পরিবর্তন ঘটবে? ক্লিয়ার? তাহলে কারেন্ট সেন্সিটিভিটি দ্বিগুণ করলে ভোল্টেজ সেন্সিটিভিটি কি পরিমাণ বৃদ্ধি হবে বা কি পরিবর্তন হবে, সেই জিনিসটা একটু লক্ষ্য করছি। তাহলে কারেন্ট সেন্সিটিভিটি আমি দ্বিগুণ করব, কিন্তু ভোল্টেজ সেন্সিটিভিটির কি পরিবর্তন হবে? সাপোজ ধরলাম ওই গ্যালভানোমিটারের ক্ষেত্রে প্রথমে কারেন্ট সেন্সিটিভিটি এটা ছিল, পরে কারেন্ট আর ভোল্টেজ সেন্সিটিভিটি এটা হলো। সাপোজ ধরো ওই গ্যালভানোমিটারের ক্ষেত্রে নাম্বার অফ টার্নস কত ছিল? N ছিল। নাম্বার অফ টার্নস কত ছিল? N ছিল। তাহলে নাম্বার অফ টার্নস আমি এখন কি করলাম? দ্বিগুণ করে দিলাম। তাহলে নাম্বার অফ টার্নস যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে phi by I is equal to কি হয়ে গেল? তাহলে phi by I টা কি হয়ে গেল? 2NAB/C। তার মানে কি হয়েছে? আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। তাহলে বর্তমান phi by I টা আগের তুলনায় কি হয়ে গেছে? এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে কি? তাহলে phi by I ফাইনাল equal to 2 into phi by I ইনিশিয়াল। হয়েছে? আচ্ছা, তাহলে কারেন্ট সেন্সিটিভিটি আমি দ্বিগুণ করে নিয়েছি।
তাহলে n যদি দ্বিগুণ হয় রেজিস্ট্যান্স কি হবে? কারণ নাম্বার অফ টার্নস আমি দ্বিগুণ করেছি, তো রেজিস্ট্যান্স কি হবে? দ্বিগুণ বাড়বে। রেজিস্ট্যান্স তো কত হয়েছে? 2R। তাহলে রেজিস্ট্যান্স তো কত হয়েছে? 2R। অতএব phi বাই v এটা হচ্ছে কি ফাইনাল ইকুয়াল টু আমি কত পাবো? তাহলে নাম্বার অফ টার্মস কত করেছি? 12 a b ডিভাইডেড বাই c ইনটু r কত হয়েছে? দ্বিগুণ হয়েছে 2r। 2 2 ক্যান্সেল। তার মানে আমি কি পেলাম? n a b divided by cr, that means initial phi by v initial। তার মানে আমি কি দেখলাম? ভোল্টেজ সেন্সিটিভিটির কোনো পরিবর্তন হয় না। কারেন্ট সেন্সিটিভিটি আমি যদি দ্বিগুণ করি তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটির কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এই টাইপের একটা নিউমেরিক্যাল আসতে পারে। একটা নিউমেরিক্যাল আমরা করি, দেখো ভোল্টেজ সেন্সিটিভিটি দিয়ে একটা নিউমেরিক্যাল করছি। তোলা হয়েছে তো? তুলে নাও, পজ করে পিছিয়ে গিয়ে তুলে নেবে। সাপোজ ধরো কোনো একটা মানে দুটো গ্যালভানোমিটার দিয়ে, সাপোজ ধরো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা করেই কারেন্ট সেন্সিটিভিটি ভোল্টেজ সেন্সিটিভিটি করেই আজকে টপিকটা শেষ করব। ধরো তোকে দুটি গ্যালভানোমিটার দিল, ফার্স্ট গ্যালভানোমিটার M1, সেকেন্ড গ্যালভানোমিটার ধরো M2। তাহলে ফার্স্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে নাম্বার অফ টার্নস দিয়েছে ধরো N1 = 30 টার্নস। ফার্স্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে নাম্বার অফ টার্নস দিয়েছে কত? 30। এ কত দিয়েছে? এ দিয়েছে ধরো না, রেজিস্ট্যান্সটা বার করে নি। রেজিস্ট্যান্সটা দিয়েছে ধরো 10 ওহম। ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে ধরো 3.6 × 10⁶ এত টেসলা। ম্যাগনেটিক ফিল্ড ধরো দিয়েছে 3.6 × আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডটাকে সহজ করে লিখি, B = 0.25 টেসলা, A = 3.6 × 10⁻⁻⁴ মিটার কিউব। তাহলে প্রথম গ্যালভানোমিটারের ক্ষেত্রে M দিয়ে দিয়েছি, R দিয়ে দিয়েছি, B দিয়ে দিয়েছি, A দিয়ে দিয়েছি। দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা কি করেছি? দ্বিতীয় তার নেব। দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা কি করব? দ্বিতীয় তারের ক্ষেত্রে N = নেব ধরো সাপোজ দ্বিতীয় গ্যালভানোমিটারের ক্ষেত্রে নাম্বার অফ টার্নস ধরলাম 42টা, রেজিস্ট্যান্স আমি ধরলাম ধরো 14 ওহম, ম্যাগনেটিক ফিল্ড আমি ধরলাম সাপোজ 0.25 টেসলা, এরিয়াটাকে আমি ধরলাম 3.6 × 10⁻⁻⁴ মিটার কিউব। এবারে বললো কোশ্চেন যে এই দুটি গ্যালভানোমিটারের ক্ষেত্রে কারেন্ট সেন্সিটিভিটি ও
ভোল্টেজ সেন্সিটিভিটি, ভিটি এর অনুপাত কত বার করতে পারবো, অনায়াসে বার করতে পারবো, আমরা অনায়াসে বার করতে পারবো। তাহলে প্রথম গ্যালভানোমিটারের ক্ষেত্রে বার করি, প্রথম গ্যালভানোমিটারের ক্ষেত্রে কারেন্ট সেন্সিটিভিটি ভোল্টেজ সেন্সিটিভিটি বার করব, আর দ্বিতীয় গ্যালভানোমিটারের ক্ষেত্রে কারেন্ট সেন্সিটিভিটি আর ভোল্টেজ সেন্সিটিভিটি বার করব। তাহলে এই সাইডেই করি। তাহলে প্রথম গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমরা কি পাবো, ফাই বাই আই ইকুয়াল টু I1, একসাথে রেশিওটা করে দিই, ফাই বাই আই ডিভাইড বাই 2, প্রথমটা বাই দ্বিতীয়টা। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি কি লিখবো, নাম্বার অফ টার্মস কত আছে 30 ইন্টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই বি বাকি আছে ইন্টু 0.25 ডিভাইডেড বাই সি তো টর্জনাল কনস্ট্যান্ট, সি হচ্ছে টর্জনাল কনস্ট্যান্ট, টর্জনাল কনস্ট্যান্টটা বোথ আর সেম, সিটা টর্জনাল কনস্ট্যান্ট, দুটোর ক্ষেত্রেই একই সেম, মানে একই সাইন ওয়ার আর স্প্রিংটা দুজনের ক্ষেত্রে সমান লাগানো আছে। সেকেন্ড, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি করব, 42 ইন্টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 3, তো 0.25 এরিয়া ক্যান্সেল, সি ক্যান্সেল, তো কত 30/42, তার মানে 10 ডিভাইডেড বাই 14 হয়েছে, 10 ডিভাইড বাই 14, দ্যাট মিনস আমি এটাকে যদি ফাই আই বাই 2 ডিভাইড বাই ফাই আই বাই 1 যদি করে দিই, তাহলে আমি কত পাবো, 14/10, দ্যাট মিনস 1.4, ক্লিয়ার, দ্যাট মিনস 1.4। তাহলে দুজনের কারেন্ট রেশিও অনুপাত আমি পেয়ে গেছি। এবারে ভোল্টেজ রেশিওর অনুপাত আমাকে বার করতে পেরেছি। ভোল্টেজ রেশিও আমি একই রকম ভাবে বার করব। ভোল্টেজ রেশিওর অনুপাত আমি কিভাবে বার করব, এইখানে দেখেন পাই বাই ভি ডিভাইড বাই 5/V1। তাহলে আগে 2 নম্বরটা করেছি, তাহলে 2 নম্বরটার জন্য আমি কি লিখবো, ভোল্টেজ রেশিও NAB ডিভাইড বাই CR। তাহলে NAB, N হচ্ছে কত 42 ইন্টু A হচ্ছে কত 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু B হচ্ছে 0.25 ডিভাইডেড বাই C ইন্টু R হচ্ছে কত 14 ডিভাইডেড বাই সেকেন্ডটার ক্ষেত্রে কত হচ্ছে 30 ইন্টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 0.25 ডিভাইড বাই C ইন্টু 10। তাহলে এরিয়া ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল, টর্জনাল কনস্ট্যান্ট ক্যান্সেল হয়েছে, তো 3 হয়েছে 3 ক্যান্সেল, তাহলে কত পেলাম 1। তাহলে এদের মধ্যে রেশিওটা আমি কত পেলাম 1। তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটির কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, দুজনেরই ভোল্টেজ সেন্সিটিভিটি কিন্তু সেম, দুজনের কিন্তু ভোল্টেজ সেন্সিটিভিটি সেম, ক্লিয়ার। আচ্ছা, এই ছিল কারেন্ট সেন্সিটিভিটি আর ভোল্টেজ সেন্সিটিভিটির মধ্যে তুলনা, এই ছিল কারেন্ট সেন্সিটিভিটি আর ভোল্টেজ সেন্সিটিভিটির মধ্যে তুলনা। ক্লিয়ার করতে পেরেছি?
আচ্ছা, তোমরা এইভাবে পড়াটা চালিয়ে যেতে থাকো। নেক্সট যেটা আমি নিয়ে আসবো, গ্যালভানোমিটার আর অ্যামমিটারকে কিভাবে অ্যামমিটার ও ভোল্টমিটারে আমরা রূপান্তর করব। নেক্সট টপিক হচ্ছে গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামমিটার ও ভোল্টমিটারে রূপান্তর করব। তোমরা পড়াটাকে চালিয়ে যাও, আরো ভালোভাবে পড়ো, পাশে বই খাতা কলম রাখো এবং তার সাথে সাথে নোট করতে থাকো। এই ঠিক আছে, বেস্ট অফ লাক।